আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহমুদ। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের এই স্পেশাল খবরে আপনাদের আবারও স্বাগত জানাই। দর্শক, আমরা অগ্রিম তথ্য দিয়েছিলাম যে আমরা আরেকটি নতুন খবর করব। তবে এই খবরের আগে প্রত্যেককে ঈদ মোবারক জানাতে চাই। যদিও ঈদ মোবারক শব্দটা আমাদের জন্য অনেক কষ্টের। কারণ যখন আমরা ঈদ মোবারক বলছি, তখন পৃথিবীর অন্য প্রান্তে কয়েক লক্ষ মুসলমান এতটুকু খাবারের জন্য হা করে তাকিয়ে আছে। তারা এই রমজান মাসে ঠিক মতো খাবার পায়নি, এক ফোঁটা পানিও পায়নি। অনেক লোক আছেন না খেয়ে রোজা রেখেছেন, না খেয়ে ইফতার করেছেন। আমাদের সকাল অর্থাৎ সবে সাদেকের আগ থেকে মাগরিবের সময় পর্যন্ত যে রোজার নির্ধারিত সময়, প্যালেস্টাইনিদের জন্য এই রোজাটা ছিল তার চেয়ে কয়েক গুণ লম্বা। কারণ খাদ্য তাদের হাতে ছিল না। কিন্তু আল্লাহকে খুশি করতে না খেয়েও তারা এই রোজাগুলো পালন করেছেন। আবার কেউ রোজা রেখে শাহাদাত বরণ করেছেন। কারণ তাদের কাছে ইফতার সেহরি না আসলেও দখলদারদের বোমারু বিমানগুলো মাথার উপরে এসে তাদের উপর বোমা বর্ষণ করে গেছে। ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই দেহগুলো। আল্লাহ হয়তো তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যখন আমরা ঈদ মোবারক বলছি, তখন পৃথিবীর অন্য প্রান্তে সেই প্যালেস্টাইনিরা নতুন পোশাক বাদ দেন, এতটুকু খাবার পাবে কিনা সেটা নিয়েও তাদের দীর্ঘ অপেক্ষা। ত্রাণবাহী জাহাজ আসবে, খাবার পাবো, কি হবে তাদের জীবনে? তাদের ছোট ছোট কোমলমতি বাচ্চারা ঈদের দিন এতটুকু ভালো খাবার পাবে তো? আসলে ভালো খাবার না, তাদের এখন বেঁচে থাকা প্রধান প্রশ্ন। বাঁচবে তো তারা? কারণ তাদের উপর অ্যাটাক কন্টিনিউ চলছে দখলদার বাহিনীর। দর্শক, তারপরও মুসলিম হিসেবে পবিত্র রোজা শেষে আমরা বলতে পারি ঈদ মোবারক। পৃথিবীর বহু দেশে আজ ঈদের দিন। অনেকে ঈদের নামাজ পড়েছেন বা পড়বেন। তবে একদিন পরই হয়তো বাংলাদেশে ঈদ আসছে। দর্শক, চলে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নে। যখন ইরানের সাথে দখলদারদের একটা বড় যুদ্ধ বেঁধে যেতে যাচ্ছে, যখন ইরান অপেক্ষা করছে একটা আক্রমণের জন্য, আমরা দেখেছি কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরান এতটা সময় নেয়নি আমেরিকান ঘাঁটিতে আক্রমণের জন্য। কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ইরান এতটা অপেক্ষা করছে কেন? এটার অনেকগুলো বিশ্লেষণ পাওয়া গেছে। এক, ইরান দখলদারদের যে আক্রমণটা করতে চায়, এটা খুব ভয়ানক বা শক্তিশালী আক্রমণ করতে চায়, যাতে করে আগামী দিনে দখলদার দেশটি ইরানের উপর চোখ তুলে তাকাতে সাহস না করে। ২ নম্বর, পুরো পৃথিবীর এক্সপেকটেশন ইরানের কাছে অনেক বেশি, যে ইরান অনেক বড় জবাব দেবে। আজকে যদি ইরান একটা নামকাস্তে জবাব দেয়, সেক্ষেত্রে পৃথিবীর বুকে ইরানের ক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি আমরা গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেব মতে এই দুটো দেশের শক্তির অবস্থান করি, পৃথিবীতে সামরিক শক্তির দিক থেকে ইরানের অবস্থান ১৪তম। অন্যদিকে দখলদার দেশটি বা ইসরায়েলের অবস্থান ১৭তম। তার মানে এগিয়ে রয়েছে দখলদার, তার মানে এগিয়ে রয়েছে ইরান। তবে একটি বিষয় আবার বলতেই হয়, ইরানের কাছে প্রকাশ্যে জানা মতে কোনো নিউক্লিয়ার বোমা নেই, যেটি রয়েছে দখলদার দেশটির কাছে। যদিও দখলদার দেশটি সেটা কখনো স্বীকার করে না, কিন্তু পৃথিবীর সবাই জানে। তো এখানে একটি পার্থক্য রয়েছে। তবে ইরানের হাতে সুপারসনিক, হাইপারসনিক ড্রোন বা তাদের যে এয়ারফোর্সের নতুন সংযোজন বা তাদের যে নৌবাহিনী অনেক শক্তিশালী। তারপরও একটি বিষয় বলতে হবে, ইরানের এই লড়াই মানে ইরান এবং দখলদারদের মধ্যে যে লড়াই, এটা কেবল দুটো দেশের লড়াই না, পুরো পৃথিবী এই লড়াইতে জড়িয়ে যাবে। দখলদারদের পক্ষে পশ্চিমা শক্তি, ইউরোপীয় শক্তি সব একাট্টা হয়ে যাবে। তাই এই লড়াইতে ইরান অনেক চিন্তা ভাবনা করে জড়াতে চাইছে। মানে ইরান এই লড়াইতে জড়াবে যাতে কোনোভাবে পরাজিত না হয়, পিছু হটতে না হয়। তাই ইরানকে অনেক পরিকল্পনা করে এই লড়াইতে জড়াতে হচ্ছে, যে কারণে ইরান অনেক বেশি সময় নিচ্ছে। এটি হলো প্রধান বিষয়। ইতিমধ্যে যখন এই লড়াই বা উত্তেজনার কথা চলছে, প্রশ্ন উঠল তখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান যেতে চাইছেন কেন? তার পাকিস্তান সফরটি খুবই গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে, আগের ভিডিওতে কিছুটা বিশ্লেষণ করেছি। দর্শক,
প্রধান বিষয়টি হলো ইরান পাকিস্তানকে এইটুকু বোঝাতে চাইছে, মুসলিম বিশ্বের এই দুঃসময় তোমরা পশ্চিমা শক্তিকে তোমার দেশের ঘাঁটি ব্যবহার করতে দিও না, তাহলে পৃথিবীর 200 থেকে 250 কোটি মুসলমানের কাছে তোমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 2 নম্বর বিষয়, তোমাদের সাথে আমাদের যে গ্যাস পাইপলাইনটি নির্ধারিত, এটি বাতিল করো না। এটি আমাদের দুটো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রথম বিশ্লেষণে আসি। বর্তমানে পাকিস্তানে ক্ষমতা কে? নওয়াজ শরীফের ভাই শাহবাজ? না, মূলত পাকিস্তানে ক্ষমতায় আছেন আসিম মনির। একটি পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখলেও মূলত সকল হর্তাকর্তা বা মূল দেশটিকে কন্ট্রোল করছেন আসিফ মনির। এবং এই আসিফ মনিরের সঙ্গে ইরান তার অনেক বোঝাপড়া আছে, যেগুলোকে কমপ্লিট করতে চাইছে। আজকে আমেরিকার নজর পাকিস্তানের দিকে। আমি 1 থেকে 2 দিন আগে খবরটি আপনাদের দিয়েছিলাম, অনেকেই সমালোচনা করেছেন আমার। অবশেষে হয়তোবা তারাও বাধ্য হবেন যে মাসুম ভাই যে তথ্যটি দিয়েছে একেবারে না বুঝে দেয়নি। তো ইরানের প্রধান দাবিটি হলো আমেরিকা কোনোভাবে যেন পাকিস্তানের ঘাঁটি গাড়তে না পারে। এই পাকিস্তানের ঘাঁটি গেড়ে আমেরিকা কয়েক লক্ষ পাকিস্তানিকে হত্যা করেছিল এই ড্রোন হামলার নামে, যেটা ইমরান খান বারবারই অভিযোগ করেছেন। বিভিন্ন মাদ্রাসায় আক্রমণ করা হয়েছে, বিভিন্ন বিয়ে বাড়ির উপর আক্রমণ করে ড্রোন হামলা করে পরবর্তী ক্ষমা চেয়েছে। এরকম বহু পাকিস্তানিকে মেরেছে পশ্চিমা শক্তিগুলো এই ড্রোন হামলার নাম করে। পরবর্তী ইমরান খান সরকার এসে তাদের ঘাঁটিগুলোকে বন্ধ করেছেন এবং আফগান থেকেও মোটামুটি ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে এই পশ্চিমা শক্তিকে। দর্শক, এরপর ইমরান খানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ক্ষমতা থেকে সরিয়েছে একটি রেজিম চেঞ্জ অপারেশনের মাধ্যমে, ডোনাল্ড লুর যে বর্ণনাটা আমরা পাই সেই মাধ্যমে। এরপর ইমরান খান আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেও সেনাবাহিনী ইমরান খানকে আর ক্ষমতায় বসতে দেয়নি। এবার ইরানের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্য মানে আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে তাদের ঘাঁটি ব্যবহার করতে এখন পর্যন্ত দেয়নি আমেরিকাকে। আর তাই আমেরিকার এই মুহূর্তে প্রয়োজন পাকিস্তানের ঘাঁটি। একটি বিষয় আপনাদের বুঝতে হবে, আরব বিশ্ব পশ্চিমাদের কাছে ধরা না, ধরা পশ্চিমা বিশ্ব। কারণ তারা তেল দেয়া বন্ধ করে দিলে এই পশ্চিমা বলেন, দখলদার বলেন, তারা অচল হয়ে যাবে। তাই মোহাম্মদ বিন সালমানকে জো বাইডেন ধমক দিলে তিনি তাকে আরো জোরে ধমক দিতে পারেন। কিন্তু পাকিস্তানের আজকের প্রেক্ষাপট কি জানেন? আপনারা বাংলাদেশে কত টাকায় পেট্রোল, অকটেন বা ডিজেল কিনেন, তার চেয়ে 4 থেকে 5 গুণ বেশি পাকিস্তানে। আপনারা বাংলাদেশের ডলার কত? 109-10 টাকায় আপনারা বাংলা টাকার সাথে ডলারের ডিস্টেন্স। পাকিস্তানে সেটা 300-400 লেভেলে চলে গেছে। তার মানে পাকিস্তানের অর্থনীতি এত নিচে নেমে গেছে। তারপরও এই পাকিস্তান IMF এর কাছ থেকে ঋণ নেওয়ার জন্য সকল শর্ত মেনে নিচ্ছে এবং ইরানের সাথে তাদের নির্ধারিত এই যে গ্যাস পাইপলাইন, এটিও বাতিলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরান পাকিস্তানের কাছে কিছু বার্তা নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে ইরানের পাশে পাকিস্তানকে খুব দরকার, কারণ একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। তারা ইরানের পাশে দাঁড়ালে দখলদার বলেন আর সাম্রাজ্যবাদীদের কথা বলেন, তারা ভয় পাবে। এই মুহূর্তে ইরান খুব কৌশলী একটা কৌশলী সিদ্ধান্ত নিয়েছে, যেটি ইরানের জন্য খুবই ভালো হয়েছে এবং পাকিস্তানকে যে কোনোভাবে যদি বিরোধ থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নিয়ে আসতে পারে, এটা ইরানের জন্য ভালো। কারণ আমরা জানি সাম্প্রতিক ইরান পাকিস্তানে তারা একটা স্ট্রাইক চালায়, আবার পাল্টা পাকিস্তান ও ইরানের ভূমিতে স্ট্রাইক চালায় এবং 2 স্ট্রাইকে তাদের দুপক্ষেরই লোক মারা যায় এবং 2 দেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পরক্ষণে ইরান শান্ত হয়ে গেলে পাকিস্তানও শান্ত হয়ে যায়। এই পরিস্থিতির সঙ্গে আরেকটা নতুন বিষয়ের দিকে যাই এবং আমি পরবর্তী সম্পৃক্ত করব বিষয়টা কি, খুব মূল্যবান তথ্যগুলো খেয়াল করবেন। বিষয়টা হলো যে তুরস্ক, আমরা বরাবরই বলি তুরস্ক তেল দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, গুলি দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে। এই তথ্যগুলো ছিল ইরানের বিভিন্ন এজেন্সির। কিন্তু পৃথিবীর কোনো গণমাধ্যম বা বড়সড় কোনো গণমাধ্যম, আল জাজিরা বলেন, BBC, CNN বলেন, এখন বলবেন এটা তো পশ্চিমাদের গণমাধ্যম, আল জাজিরা,
আরবের যে সংবাদ মাধ্যম, আরব তো তুরস্কের বন্ধু না, তাদের কোনো গণমাধ্যম আজ পর্যন্ত এই তথ্যগুলো দিতে পারেনি। দিয়েছে ইরান সমর্থিত কিছু গণমাধ্যম। তো এগুলো করে আমরা কি দেখলাম? সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে তুরস্কের একিপির ব্যাপক পতন হয়েছে বা তারা একটা বড় রকম ধরা খেয়েছে। অথচ এই এরদোয়ানই ব্যাপক ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জনগণের ভোটে। তো তিনি পড়ে গেছেন একটা বড় চাপে। কারণ কি? তিনি তার রাষ্ট্রীয় পরামর্শকদের পরামর্শে তিনি চেয়েছেন দখলদারদের সাথে নীরবে খেলতে, প্রকাশ্যে না। কারণটা কি? কারণটা হলো তার দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। কারণ এই প্রেসিডেন্ট ইলেকশনে এরদোয়ানকে হারাতে পুরো বিশ্ব শক্তি, পশ্চিমা শক্তি, ইউরোপীয় শক্তি একাট্টা হয়েছিল। তারা প্রচুর অর্থ বিনিয়োগ করছে এরদোয়ানকে হারিয়ে সিএইচপির একজনকে প্রেসিডেন্ট করতে, কামাল কিলিচদারোগলু। শেষ পর্যন্ত জনগণের লড়াকু মানসিকতার কাছে পুরো বিশ্ব হেরে গেছে। কিন্তু পশ্চিমা শক্তি থেমে থাকেনি। যখন এই প্যালেস্টাইনের সঙ্গে লড়াইটা শুরু হয় দখলদারদের, তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম এরদোয়ান প্রকাশ্যে বিশ্ব শক্তির কাছে দখলদারদের সন্ত্রাসী বলল আর হামাসকে স্বাধীনতাকামী বলল, এবং তিনি ইউরোপের মধ্যে বা তার মিত্রদেরকে মাঠে নামানোর চেষ্টা করলেন এবং সেটি সফলও হলো। এরদোয়ান ইরানের মতো হয়তো বলেনি আক্রমণ করব, খেয়ে ফেলবো, ধরে ফেলবো, কিন্তু ইরান কৌশলে কাজ, তুরস্ক কৌশলে কাজ করছে। দুটো দেশের আচরণ দুরকম, আমি দুটোকেই সমর্থন করি। যেমন এখন পর্যন্ত ইরানের মিলিশিয়ারা সাপোর্ট দিয়েছে প্যালেস্টাইনকে, এটার জন্য ইরানকে আমি থ্যাঙ্কস বা ইরানকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু ইরান বলেছে রেড লাইন ক্রস করলে আমরা ঢুকে যাব, আমরা মারবো, আমরা কাটবো। ইরান আজ অবধি ঢোকেনি, বরং তার এমবেসিতে আক্রমণ হলেও ইরান এখনো আক্রমণ করেনি, যেই সময় ভিডিওটা রেকর্ড করছে। তার মানে দখলদারদের বিরুদ্ধে লড়াই করাটা এত সহজ বিষয় নয়। একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, মূল খেলোয়াড় দখলদাররা না, মূল খেলোয়াড় হলো আমেরিকা। এই লড়াইটা আমেরিকার সঙ্গে। আপনারা যদি ধরে নেন এটা দখলদারদের সাথে লড়াই, এটা ভুল হবে আপনাদের। আজকে গতকালকে পর্যন্ত আপনাদের কি খবর দিলাম যে ইরানের চিঠির জবাব দিয়েছে আমেরিকা কি, যে আমরা দখলদারদের সাথে কোনো সম্পর্ক নাই, তুমি আমাদের কোনো বেইজে অ্যাটাক করো না, আমাদের কোনো স্থানে আঘাত করো না, আমরা এই বিষয়ে কিছু জানিও না, আমরা নিরাপরাধ। কে বললো? আমেরিকা ইরানকে। আজকের আপডেট কি জানেন? ইরানের বিরুদ্ধে আমেরিকা দখলদারদের গ্রিন সিগন্যাল দিয়েছে, বলছে তোমরা অ্যাটাক শুরু করো, আমরাও এই যুদ্ধে জড়িয়ে পড়ব। তার মানে ওই দেশটির চরিত্রের বা কথার কোনো মিল নেই। এটি আপনারা মোটামুটি আমার আগেও জানেন। বিষয়টা হলো এরদোয়ান সরকারকে নিয়ে কেন বললাম। এরদোয়ান, আমি সাম্প্রতিক সময় আপনাদেরকে বারবারই বলছি, এই যে মোসাদের প্রচুর এজেন্টকে আটকে দিয়েছে এবং এরদোয়ান গোপনে প্যালেস্টাইনকে সাহায্য করছে, অস্ত্র দিচ্ছে। কারণ এরদোয়ানের সঙ্গে প্যালেস্টাইনের মানে তুরস্কের সঙ্গে ফিলিস্তিনের কোনো মানে সীমানা নেই, তাদেরকে সাগর পথ দিয়ে যেতে হয়, তাদেরকে মিশরের সঙ্গে আতাত করে গোপনে ঢুকতে হয়। মিশর সবসময় অনুমতি দেয় না, সবসময় কেউ অনুমতি দেয় না বললেই চলে, কারণ মিশর তো আমেরিকার জোটের। জর্দানও তুরস্ককে সাহায্য করে না। এখন তুরস্ক চাইলেই আকাশ দিয়ে চলে আসতে পারে, তুরস্ক আসলেই হবে। তুরস্ক যেই অঞ্চলগুলো পার হয়ে আসবে সেখানে তো তুরস্কের বিমানগুলোকে আমেরিকা উড়িয়ে দেবে। কারণ এই রেড সি বলেন, ভূমধ্যসাগর বলেন, মেডিটেরিয়ান সি বলেন, যে জায়গার কথাই বলেন, আমেরিকান বড় বড় যুদ্ধ জাহাজ বসে আছে। কেন বসে আছে? তুরস্ক যাতে এই অঞ্চলে না ঢোকে। এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি, তুর্কি অনেক বিশ্লেষকরা আমার লাইভে এসে কথা বলেছেন, আমি নতুন করে বলতে চাই না। ইরান কি আসতে পেরেছে? পারেনি। পারছে কারা? ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা, যারা দেশটির খুব পাশে। মানে লেবানন কোথায়, হিজবুল্লাহরা কোথায়? ইসরায়েলের পাশের দেশ। তুরস্ক তো পাশে না, সীমানাটা বা ম্যাপটা দেখলে বুঝবেন। তো এই মুহূর্তে ইসরায়েল তুরস্ককে বিপদে ফেলে দিয়েছে চরম আকারে। তুরস্ক এতদিন যে গোপনে কাজগুলো করেছে, এবার তুরস্ককে একদম ছাই দিয়ে চেপে ধরলো ইসরায়েল। কিভাবে? তুরস্কে প্রায় 60 থেকে 70টি তুরস্কের পণ্য আমেরিকায় রপ্তানি হয়, এগুলো বন্ধের ঘোষণা দিতে যাচ্ছে আমেরিকা। কারণ ইসরায়েল অনুরোধ করেছে আমেরিকার কাছে, এবং তুরস্কের লিরা
কিছুটা তুলে আনার যে চেষ্টা করছিলেন, অর্থনৈতিকভাবে একটা দেশ সমৃদ্ধ না হলে সেই দেশ কখনো যুদ্ধেও বিজয় লাভ করতে পারে না। মনে রাখবেন, সৌদি আরব অর্থনৈতিকভাবে স্ট্রং, কিন্তু কিন্তু তুরস্ককে তাকিয়ে থাকতে হয় বড় বড় দেশের কাছে। আজকে দেখুন ইসরায়েলের ক্ষমতা কি, তারা আমেরিকাকে বলছে তুরস্কের সকল পণ্য বর্জন করুন এবং তুরস্কের যে অর্থনীতির বা তাদের যে লিরা, এইটাকে দর পতনের জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছেন তারা, কিভাবে লিরাকে নিচে নামানো যায়। এই পরিস্থিতিতে এরদোয়ান এতটা গোপনীয়তা রক্ষা করে তার অর্থনীতিকে চাঙ্গা করার যে চেষ্টা করেছেন, অবশেষে ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে যাচ্ছে। এখন বলেন, যদি এরদোয়ান অস্ত্র দিয়ে থাকে, গুলি দিয়ে থাকে, তেল দিয়ে থাকে, তাহলে ইসরায়েল কেন আজকে এরদোয়ানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এর উত্তর দিবেন এরদোয়ানের বা তুরস্কের সমালোচকরা। পৃথিবীর কোন মুসলিম দেশটা প্রকাশ্যে সাহায্য করেছে প্যালেস্টাইনকে? চীন করেছে, রাশিয়া করেছে, এটা মুসলিম দেশ না, কিন্তু সাহায্য পৌঁছেছে। আপনাদের একটা বিষয় বুঝতে হবে, আমাদের বাংলাদেশের কিছু প্রবাদ আছে বা কিছু রাজনৈতিক ভাষা আছে, দেখবেন মাঠে নামিয়ে মই তুলে নিয়ে, মানে মই কেড়ে নিয়ে চলে যায়। তুরস্ক তো সেরকম দেশ না। আজারবাইজানকে নাগর্নো কারাবাখে নামিয়েছিল লড়াইতে, বিজয় এনে ঘরে ফিরেছে। সিরিয়ার জন্য তুরস্ক কি পরিমাণ মাসুল দিয়েছে জানেন? তুরস্কের কত সেনাবাহিনী মারা গেছে, তুরস্কের অর্থনীতির 12টা বেজে গেছে সিরিয়াকে রক্ষা করতে গিয়ে। তো তুরস্ক এই মুহূর্তে প্যালেস্টাইনের যুদ্ধে জড়াতে পারে? আপনার আবেগ দিয়ে যে বলেন, বাস্তবতাকে মানতে হবে তো। কিন্তু তুরস্ক কি থেমেছিল? আপনি জানেন পৃথিবীর 12টি দেশের সমর্থন নিয়ে তুরস্কের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ ছুটে গেছে কোথায়? প্যালেস্টাইনে, যেখানে ডাক্তার, স্বেচ্ছাসেবক, খাদ্য, অনেক কিছু যাচ্ছে। এবং এই 12টি দেশকে নেয়ার পেছনে কারণটা কি? কারণ দখলদাররা কোনো আক্রমণ করতে না পারে। এর আগে তুর্কি জাহাজ যখন পৌঁছেছিল প্যালেস্টাইনের, তখন সেই জাহাজে আক্রমণ করা হয় এবং সেই জাহাজের অনেক স্বেচ্ছাসেবক ডাক্তার শাহাদাত বরণ করেন। আপনারা প্রত্যেকে জানেন, এর আগে গাজাকে যখন অন্ধকার করে দিয়েছিল, তুরস্ক একটা জাহাজে করে পাওয়ার প্ল্যান্ট পাঠায় এবং তার মাধ্যমে গাজাকে আলোকিত করে, কারণ বিদ্যুৎবিহীন গাজাতে চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছিল। তো তুরস্ক তো মাসুল কম দেয়নি। প্রকাশ্যে বলেন তো ইরান কি দিয়েছে? মিলিশিয়াদের সাপোর্ট ছাড়া। অর্থাৎ তুরস্ক এবং ইরানকে পার্থক্য করছি না, এটার জন্য ইরানের বিরোধিতা করছি না, বলছি ইরানের স্ট্র্যাটেজিক একরকম। ইরান বলছে অনেক কিছু, করছে না। তুরস্ক যা বলে তা করে। আবার তুরস্ক এমন একটি দেশ, অনেক কিছু করে যা বলেও না, কারণ ন্যাটোর শক্তি তার। তুরস্ককে ন্যাটো থেকে বের করার পরামর্শ চলছে, প্ল্যান চলছে, অথচ তুরস্ক ন্যাটোর শক্তি হওয়ার কারণে বড় বড় দেশকে কিভাবে চাপে ফেলে রাখে বুঝতে পারছেন? এগুলো নিয়ে অনেক বিস্তর আলোচনা করতে হবে। তো এখন বিষয়টা হলো, আসল কথায় আসি। মূল খেলোয়াড় দখলদার আনা আমেরিকা। আমেরিকা দেখছে গজিয়ে উঠছে কয়েকটা মুসলিম দেশ, ইরান, যারা চীন, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো শক্তিশালী দেশের সাথে একটা বড় জোট করে এগিয়ে চলছে, নতুন নতুন উদ্ভাবন করছে অস্ত্র। অথবা এই শক্তিশালী মুসলিম দেশটাকে ধ্বংস করো। এটার জন্য এই দখলদারদের দিয়ে একটা নতুন খেলায় নেমেছে। অ্যাটাক করো বা আটকে দাও তুরস্কের এই বিজয়কে। তুরস্ক যে নতুনভাবে আর একটা খেলাপথের আলোকে, খেলাপথ হয়তো তৈরি হবে না, পুরো বিশ্বে তুরস্ক যে নতুনভাবে একটা বিশ্ব শক্তি হচ্ছে, এটাকে থামিয়ে দাও। তাহলে সিএসপিকে ক্ষমতায় আনো, কামাল আতাতুর্কের দলকে, নাস্তিক বা সেকুলারদের। আনতে পারেনি জো বাইডেন। তিনি বলেছিলেন, আমি প্রেসিডেন্ট হলে আমার প্রথম দায়িত্ব হবে এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে এই সেকুলারদের ক্ষমতায় আনা। জো বাইডেন পারেননি। আজকের পরিস্থিতি বলছে তারা এরদোয়ানকে ক্ষমতাহীন করার জন্য নতুনভাবে নেমেছেন এবং অবশেষে তারা সফল হয়েছেন তুরস্কের স্থানীয় নির্বাচনে। এরদোয়ান বুঝতে পারছেন, কিন্তু এরদোয়ান প্রকাশ্যে কি করবেন? এরদোয়ানকে নিজের ইচ্ছা দেশ চালান, তার পার্লামেন্টের ভোটাভুটি হয় না, বিল পাশ করতে হয় না, সেনাবাহিনীর সাথে আলোচনা করতে হয় না। এই মুহূর্তে দখলদারদের সাথে লড়াইতে এরদোয়ান জড়াবেন? পুরো ইউরোপ চারপাশে এরদোয়ানের, একসঙ্গে ফ্রান্স, গ্রিস সব ঢুকে যাবে।
আমেরিকা তো আছেই। কি করবেন? আপনি চান এখন যে দেশটি আছে মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছে, কথা বলছে, সে দেশটা ধ্বংস হয়ে যাক? অথবা হামাস ৭ অক্টোবরে যে অ্যাটাকটা করলো, এটা কি তুরস্ককে অগ্রিম বার্তা দিয়ে করেছে? এগুলো নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। তারপরও হামাসের এই আক্রমণ প্রয়োজন ছিল আমি মনে করি, এবং হামাস যে জবাবটা দিচ্ছে দখলদারদের, এটাও প্রয়োজন ছিল। আজ বিশ্ব শক্তির কাছে নেতানিয়াহু একা হয়ে পড়েছে, কিন্তু নেতানিয়াহু একা হচ্ছেন না, তার পেছনে মূল খেলোয়াড় আমেরিকা। নেতানিয়াহুকে দিয়ে খেলা হচ্ছে। দেখেন তার দেশের প্রতিটা সদস্য, পার্লামেন্ট মেম্বার তার বিরুদ্ধে, কিন্তু তিনি ক্ষমতাহীন হচ্ছেন না। তিনি এখন স্টিল ক্ষমতায় বসে আছেন। তাকে বাঁচিয়ে রেখেছে কে? আমেরিকা। অতএব আমেরিকার মূল টার্গেট তুরস্ক, ইরান, পাকিস্তান এবং আরো মুসলিম দেশ। আমেরিকা তার দাসত্ব তৈরি করতে চাইছে। এই মুহূর্তে ইরানকেও শক্তিশালী থাকতে হবে, তুরস্ককেও শক্তিশালী থাকতে হবে, এবং পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতায় আসতে হবে। তবে বিশ্বে যে অপরাজনীতি শুরু হয়েছে বা মুসলিম বিরোধী নতুন যে মিশন বাস্তবায়নের পথে এগুচ্ছে পশ্চিমারা, এটি বন্ধ হবে। নতুবা আপনার আমার জন্য আসতে দিন খুব বিপদ সংবাদ আসতে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।